প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো, সবাই সুস্থ আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখবার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আশা করি তোমরাও নিজেরা আনন্দিত মনে করছো। সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবার আহ্বান জানাচ্ছি। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা হবে সেটি হলো মার্কেটিং। সাবজেক্টের নাম মার্কেটিং। মার্কেটিং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি প্রযোজ্য হবে। আজকে কোর্সের নাম বাজারজাতকরণ নীতিমালা। আমি আবারও বলছি, বাজারজাতকরণ নীতিমালা 2 বা প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, লেকচার 2। আজকের লেকচারের শিরোনাম পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল। আমি আবারও বলছি, আজকে লেকচারের শিরোনাম নির্ধারণ করা হয়েছে পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, প্রভাষক, মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আজকের ক্লাসে আমরা চলে যাই। আজকে ক্লাসের যে মূল বিষয়টি সেটি হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টি আমি যদি তোমাদেরকে পরিচয় করে দিই একটি ছবির মাধ্যমে। দেখো, তোমরা এখানে একটি ছবি স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়। ছবিতে কি লেখা আছে, যেটি আমাদের খুব বেশি চোখে পড়ছে এরকম দুটি শব্দ, প্রাইসিং স্ট্র্যাটেজি, তাই না? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছো যে চ্যাপ্টার 2 প্রিন্সিপালস অফ মার্কেটিং 2 এর চ্যাপ্টার 2 তে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি মেইনলি প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সকলকে অনুরোধ করব অবশ্যই তোমরা খাতা এবং কলম সাথে রাখবে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন টিপস, প্রয়োজনীয় কিছু সাজেশন, তথ্য, উপাত্ত তোমাদের মাঝে সরবরাহ করা হবে। আমি বিশ্বাস করি তোমাদের মাঝে খাতা কলম থাকবে এবং অবশ্যই প্রয়োজনীয় যেটিকে মনে করবে তোমরা সেগুলো অবশ্যই নোট সংরক্ষণ করবে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে চ্যাপ্টার 2 এর ডিটেইল সিলেবাসটা আমরা দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যে 2 নাম্বার চ্যাপ্টার আছে, 2 নাম্বার চ্যাপ্টারের যে ডিটেইল সিলেবাস আমরা যদি একটু খেয়াল করি তাহলে আসলে ঠিক সিলেবাসটি আমরা এরকম দেখতে পাবো যে সেখানে লেখা আছে প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজিস। আমি আবারও বলছি, প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজিস। এখানে 5টি প্রাইসিং স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করা হবে। নাম্বার 1 প্রোডাক্ট লাইন প্রাইসিং, 2 নাম্বার অপশনাল প্রোডাক্ট প্রাইসিং, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং, 4 নম্বরে বাই প্রোডাক্ট প্রাইসিং এবং 5 নম্বরে যে বিষয়টি আলোচিত হবে সেটি প্রোডাক্ট বান্ডিল প্রাইসিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 2 নাম্বার চ্যাপ্টারের যে সিলেবাসটি ছিল সেটিকে আমরা দেখলাম। চলো তাহলে আমরা সিলেবাসের আলোকে আজকের ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগেই আমরা দেখেছি যে আজকের ক্লাসটি সিলেবাসে আছে মূলত প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি। আমরা যদি প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি এই কথাটির বাংলা অর্থ করি তাহলে বাংলা অর্থ ঠিক এরকম দাঁড়ায় যে পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল সমূহ। আমি এই যে তোমরা কার্সর দেখতে পাচ্ছ, কার্সরে যেটি ইন্ডিকেট করা হচ্ছে তোমাদেরকে, সেটি কি লেখা আছে এখানে, প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজির সহজ সরল বাংলা অর্থ আমরা কি জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানলাম যে এর বাংলা অর্থ হলো পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল সমূহ। তাহলে চলো আমরা পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল আমাদের জানবার আগে, যেহেতু 5টি কৌশল আছে আমরা এতক্ষণে জেনেছি, এটি জানবার আগে নিশ্চয়ই আমাদেরকে সর্বপ্রথমে যে জিনিসটি জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো
পণ্য মিশ্রণ কাকে বলে? চলো দেখি আমরা পণ্য মিশ্রণ। দেখো তো, তোমরা স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছ। নিশ্চয়ই ছবিতে তোমরা বিভিন্ন ধরনের ছবি দেখছো। এখানে বিভিন্ন ধরনের পণ্যের মিশ্রণ দেখা যাচ্ছে। কোনো পণ্যের সাথে কিন্তু কোনো পণ্য একেবারে হয়তো সম্পর্কিত আছে কিংবা সম্পর্কিত নাই। আসলে এখানে বিভিন্ন ধরনের পণ্যের একটা মিশ্রণ দেখা যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নিশ্চয়ই ছবি থেকে এতক্ষণে বুঝেছি যে পণ্য মিশ্রণ বলতে অনেকগুলা অ্যাকুমুলেটেড পণ্য সামগ্রীকে একত্রে বোঝায়, যেটি কিনা কনজুমারের কাছে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আমরা সেল করে থাকি। একই সাথে যদি অনেকগুলো পণ্য আমরা একত্রে সেল করি, এরকম সম্ভারকে মেইনলি আমরা কি বলবো? পণ্য মিশ্রণ বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পণ্য মিশ্রণের একটা সংজ্ঞা, আমরা যদি প্রামাণ্য একটি সংজ্ঞা জানতে চাই, সংজ্ঞাটি ঠিক এরকম। তোমরা নিশ্চয়ই সেটি স্লাইডে দেখতে পাচ্ছ। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রোডাক্ট মিক্স বা পণ্য মিশ্রণের চমৎকার একটি সংজ্ঞা দেওয়া আছে। সেটি হলো ডেফিনেশন অফ প্রোডাক্ট মিক্স। যেমনটি বলা হয়েছে, এ রেঞ্জ অফ অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট। এটি কি? প্রোডাক্ট মিক্স কি তাহলে? প্রোডাক্ট মিক্স আসলে কিছুই না, এটা রেঞ্জ অফ অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট। এটা হলো কতগুলো সম্পর্কিত প্রোডাক্ট, যেটি একটি আরেকটির সাথে সম্পর্কিত। হুইচ ইল্ড, যেটা কি করে? জেনারেট করে লার্জার সেল, কি? লার্জার সেলস রেভিনিউ। রেঞ্জ অফ অ্যাসোসিয়েটেড প্রোডাক্টস হুইচ ইল্ড লার্জার সেলস রেভিনিউ। কখন? এটি হলো যখন কি করা হয়? মার্কেটেড টুগেদার দেন ইফ দে আর মার্কেটেড ইন্ডিভিজুয়ালি অর ইন আইসোলেশন অফ আদার্স। এখানে যেটি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাশে যে চিত্র দেখতে পাচ্ছ, ঠিক সেই কথাটি আসলে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে। এই সংজ্ঞার ইংরেজি এই সংজ্ঞাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে বাংলায় যদি বলি, তাহলে বিষয়টি ঠিক এরকম দাঁড়াবে যে প্রোডাক্ট মিক্স আসলে কিছুই না, এটা হলো কতগুলো সম্পর্কিত কতগুলো প্রোডাক্ট হুইচ ইল তার লার্জার সেলস রেভিনিউ, যেটি কিনা অনেক বেশি সেলস রেভিনিউ জেনারেট করে থাকে মার্কেটিং ম্যানেজারকে, কোম্পানিকে। কখন? হোয়েন মার্কেটেড টুগেদার দেন ইফ দে আর মার্কেটেড ইন্ডিভিজুয়ালি। যখন এটি একসাথে বিক্রি করা হয় বাজারে, বাজারে যখন সকলের নিকটে, কনজুমারদের নিকটে, বায়ারদের নিকটে একটা একটা করে বিক্রি না করে, আইসোলেশন করে বিক্রি না করে, কোনো একটা পার্টিকুলার পণ্য ইন্ডিভিজুয়ালি বিক্রি না করে, আমরা যদি সবগুলো পণ্য, এই যে চিত্রে যেমনটি রূপক অর্থে কিছু পণ্যের কথা দেওয়া আছে, এই পণ্যের প্রত্যেকটিকে একটি করে যদি আমরা বিক্রি না করে বরং কি করব? সবগুলো পণ্যকে যদি আমরা একসাথে বিক্রি করি, তবে এরকম ব্যবস্থাকেই আসলে প্রোডাক্ট মিক্স বলা হচ্ছে। আর এটির কারণ কি প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা? এটি এজন্যই করা হয় যে মার্কেটিং ম্যানেজারকে এটি অনেক লার্জার ভলিউম একটা প্রফিট মার্জিন সরবরাহ করে। এই জন্যই আসলে প্রোডাক্ট মিক্স বিক্রি করা হয় কনজুমারদের কাছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা প্রোডাক্ট মিক্স কি তা বুঝতে সক্ষম হয়েছ। তাহলে আজকে আমরা যে ডিটেইল সিলেবাস দেখলাম, চ্যাপ্টার 2 এ আমাদের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসের মধ্যে আমরা এতক্ষণে দেখেছি, কিছুক্ষণ আগেও দেখলাম যে এখানে প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলা হয়েছে। এই স্ট্র্যাটেজিস গুলোর মধ্যে প্রথমটি, এই যে কার্সরে দেখতে পাচ্ছ, প্রোডাক্ট লাইন প্রাইসিং। তাহলে প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি 5টি। কয়টি? 5টি। এক নাম্বার হলো কি? প্রোডাক্ট লাইন প্রাইসিং। তো প্রোডাক্ট লাইন প্রাইসিং এর যদি বাংলা আমরা বলি, তাহলে সেটিকে বলবো পণ্য সারি মূল্য নির্ধারণ। তাহলে প্রোডাক্ট লাইন প্রাইসিং কি? এর মানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এর মানে হলো পণ্য সারি মূল্য নির্ধারণ। আবার আরেকটাকে বলা হচ্ছে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। অপশনাল, তোমরা কিন্তু অনেক সময় এই শব্দটি নিজেরা নিজেদের অগোচরে হোক, অজান্তে হোক, আর জানা ভাবে হোক, এই শব্দটা কিন্তু তোমরা ইউজ করো, তোমরা ব্যবহার করো। অপশনাল শব্দের অর্থ কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা তো জানো যে অপশনাল শব্দের অর্থ কি? ঐচ্ছিক। তাহলে ঐচ্ছিক কিছু প্রোডাক্ট আছে, সেটির মূল্য নির্ধারণ যদি হয়, সেটাকে আমরা বলবো অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। প্রিয় বন্ধুরা, আরো কিছু আছে, যেমন ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং শব্দের যদি আমরা সহজ সরল বাংলা বলি, তাহলে এটিকে বলবো আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ একটি কৌশল। তারপরে কিছু প্রোডাক্ট আছে বাই প্রোডাক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু প্রোডাক্ট আছে যেটিকে আমরা কি বলছি? বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট শব্দের অর্থ কি? দেখো তো, এখানে আমাদের লেখা আছে যে বাই প্রোডাক্ট শব্দের অর্থ উপজাত পণ্য মূল্য নির্ধারণ। উপজাত পণ্য মূল্য নির্ধারণ।
অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে যখন কিছু আমাদের অতিরিক্ত কিছু ওয়েস্টেজ টাইপের কিছু যে প্রোডাক্ট আছে সেগুলোকে মেইনলি আমরা উপজাত পণ্য বলবো। আর একটাকে কি বলছি, প্রোডাক্ট বান্ডিল প্রাইসিং। বান্ডিল মানে কি, একসাথে অনেকগুলা পণ্য বান্ডিল। তো একসাথে অনেকগুলা পণ্য একত্রে যদি বিক্রি করা হয় তার জন্য কিন্তু মূল্য নির্ধারণ কৌশল আরেক রকম হবে। তাহলে আমরা আজকের পুরো ডিটেইল সিলেবাস দেখলাম। সিলেবাসে বলা আছে প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই নয় কি? প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি পাঁচটি প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি আমরা বাংলাটিও জানলাম। প্রত্যেকটি এখন আমরা যথেষ্ট উদাহরণ সহকারে জানবার চেষ্টা করব। চলো দেখি প্রত্যেকটি কি, আসলে ডেফিনেশন কি এবং প্রত্যেকটির উদাহরণ কি হবে, সেই বিষয়গুলিই আমরা আসলে একটু জানার চেষ্টা করব। প্রথমটা কি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রথমটা ছিল প্রোডাক্ট লাইন প্রাইসিং, তাই না? প্রোডাক্ট লাইন প্রাইসিং মানে কি তোমাদের মনে আছে? পণ্য সারি মূল্য নির্ধারণ কৌশল, তাই নয় কি? হ্যাঁ, পণ্য সারি মূল্য নির্ধারণ কৌশল ছিল প্রথমটি। তাহলে সেটির ডেফিনেশন কি আমরা সেটি জানবো। প্রোডাক্ট লাইন প্রাইসিং এর ক্ষেত্রে আবার নতুন কিছু টিপস আছে, আমরা সেটিও আজকের আলোচনার মধ্যে জানবার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চলো তাহলে আমরা দেখি যে প্রোডাক্ট লাইন প্রাইসিং কি। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পণ্য সারি মূল্য নির্ধারণ বা প্রোডাক্ট লাইন প্রাইসিং এর একটা সংজ্ঞা দেওয়া আছে। প্রথমেই সংজ্ঞাটি বাংলাতে দিয়েছি, তারপরে এই একই সংজ্ঞা ইংরেজি মাধ্যমে তোমাদেরকে বলা হবে। যার যেই মাধ্যমে বুঝতে সুবিধা হবে তারা সেই মাধ্যমেই বুঝবে, আর তোমরা পরীক্ষাতে যে মাধ্যমে লিখলে সুবিধা হবে তোমরা ঠিক সেই মাধ্যমেই লিখবে। পণ্য সারি মূল্য নির্ধারণ বলতে আমরা আসলে কি বুঝি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, কতিপয় সমজাতীয় পণ্য কি, আমি আবারও বলছি, কতিপয় সমজাতীয় পণ্য প্রবর্তন করে প্রত্যেক পণ্যের জন্য যদি আলাদা আলাদা মূল্য নির্ধারণ কৌশল প্রয়োগ করা হয় তবে এই কৌশলকে পণ্য সারি মূল্য নির্ধারণ বলা হয়। তোমরা আরেকটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করো, পণ্য সারি মূল্য নির্ধারণ বলতে কি বোঝাচ্ছে। আসলে বলা হচ্ছে কি সারি, একটা সারিতে কিন্তু অনেক ধরনের পণ্য থাকবে, সেই পণ্যগুলো কিন্তু অবশ্যই একই রকমের হবে, একই সাইজের হবে। যেমন এখানে দেখো একটা উদাহরণ সহকারে দেওয়া আছে, যেমন যেমন বলা আছে কি, পণ্য সারিতে যদি 5টি পণ্য থাকে, অর্থাৎ পণ্য সারিতে 5টি পণ্য থাকলে প্রত্যেক পণ্যের জন্য যদি ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হয় তবে আমরা কিন্তু সেটিকে পণ্য সারি মূল্য নির্ধারণ বলবো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, প্রোডাক্ট লাইন প্রাইসিং। তোমরা কি এখানে কিছু মোবাইল ফোন বা সেলফোনের ছবি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই আমি মনে করি তোমরা কিছু প্রোডাক্ট অর্থাৎ কিছু মোবাইল ফোনের ছবি দেখতে পাচ্ছ। তোমরা একটু ভালো করে এই ছবিগুলো দেখো তো, কোনো মোবাইল ফোন কি কোনোটার থেকে আলাদা নাকি প্রত্যেকটা একই রকমের মোবাইল ফোন? একজন যদি একটু উত্তর দিতা। সজীব, তুমি বলো তো দেখি, এই পণ্যের পণ্যগুলো কি একই রকম নাকি একটু দেখতে আলাদা মতো আছে এই সেলফোন আলাদা গুলো? মতো আছে, হ্যাঁ, একটার চেয়ে আরেকটা উন্নত, একটার চাইতে আরেকটা উন্নত। আরেকটা উন্নত। হ্যাঁ, অনেক ধন্যবাদ সজীব তোমাকে, সুন্দর উত্তর দিয়েছো। তাহলে আমরা কিন্তু পণ্য সারি মূল্য নির্ধারণের সংজ্ঞাতেই পড়লাম যে কতিপয় সমজাতীয় পণ্য, সমজাতীয় মানে কি, এগুলো সবই কিন্তু মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন কি সমজাতীয় পণ্য নয়? তবে হ্যাঁ দেখো, প্রত্যেক পণ্যের জন্য এই সমজাতীয় মোবাইল হলেও মোবাইল ফোন কিন্তু সবই মোবাইল, এই জন্য বলা হচ্ছে সবই সমজাতীয়, সবই তো মোবাইল ফোন, তাই নয় কি? প্রত্যেক মোবাইল ফোনকে কিন্তু আবার কি করা হয়, আলাদা ক্যারেক্টারিস্টিক অনুসারে, তাদের ভ্যালুয়েশন অনুসারে, কোয়ালিটি অনুসারে আমরা কিন্তু প্রত্যেকের দাম কিন্তু আলাদা আলাদা নির্ধারণ করব। এই জন্য দেখো, পণ্য সারিতে 5টি পণ্য থাক আর 10টি পণ্য থাক, সবগুলো প্রত্যেকটি পণ্যের জন্য কিন্তু আলাদা প্রাইস নির্ধারণ করা হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে সক্ষম হয়েছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পণ্য সারি মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়। নিশ্চয়ই তোমরা বুঝেছো কি? প্রাপ্য, তুমি কি বুঝতে পেরেছো যে পণ্য সারি মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়? নিশ্চয়ই তুমি বুঝতে সক্ষম হয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। দেখো একই জিনিস আমরা একটু আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যাতে করে তোমরা আরো সুন্দর করে বিষয়টি অনুধাবন করতে পারো। দেখো তো, প্রোডাক্ট লাইন প্রাইসিং। প্রোডাক্ট লাইন প্রাইসিং আমরা একটু আগে বাংলা দেখলাম, ঠিক একই জিনিসকে একটু ইংরেজিতে দেখবার চেষ্টা করব।
প্রোডাক্ট লাইন প্রাইসিংটা কি, পণ্য সারি মূল্য নির্ধারণ জিনিসটা কি, এটি আসলে ইট ইজ দ্য প্রসেস that retailer use to separate goods into various cost categories, creating a different quality levels in the minds of the customers. আসলে বলা হচ্ছে রিটেলার যখন কোনো পণ্য অথবা সেবাকে অর্থাৎ কোনো পণ্যকে বিভিন্ন কস্ট ক্যাটাগরিতে যখন বিক্রি করে কনজুমারদের কাছে ডিফারেন্ট কোয়ালিটির পণ্য যখন বিক্রি করে তখন তাকে আসলে প্রোডাক্ট লাইন প্রাইসিং বলবে। দেখো প্রোডাক্ট লাইন প্রাইসিং ইজ মোর ইফেক্টিভ, প্রোডাক্ট লাইন প্রাইসিংটা অত্যন্ত ইফেক্টিভ একটা প্রাইসিং সিস্টেম। কখন? হোয়েন দেয়ার আর অ্যাম্পল প্রাইস গ্যাপস বিটুইন ইচ ক্যাটাগরি, যখন বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যখন প্রচুর পরিমাণে প্রাইস গ্যাপ থাকবে। যেমন এই যে নিচে যে আমরা সেলফোন দেখতে পাচ্ছি, দেখো একটা অনেকটা বাটনের মতো, এটার প্রাইস একরকম, আর বাকিগুলো অ্যান্ড্রয়েডের মতো, সেগুলোর প্রাইস কিন্তু আরেক রকম। কিছু আছে একটু ট্যাবের মতো, সেগুলোর প্রাইস কিন্তু আরেকটু অন্য মতো হবে। এই জন্য এখানে বলা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু অত্যন্ত বিশদ একটা প্রাইস গ্যাপ আমরা লক্ষ্য করতে পারছি, তাই নয় কি? এই কথাটাই এখানে বলা হচ্ছে যে প্রোডাক্ট লাইন প্রাইসিং ইজ মোর ইফেক্টিভ হোয়েন, কখন হবে ইফেক্টিভ, দেয়ার আর অ্যাম্পল প্রাইস গ্যাপস বিটুইন ইচ ক্যাটাগরি, মানে একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে যখন প্রাইস গ্যাপ থাকবে তখন এই প্রাইসিং পদ্ধতিটা কি হবে? ইফেক্টিভ হবে। হ্যাঁ, দ্যাট কনজিউমার ইজ ওয়েল ইনফর্ম অফ দ্য কোয়ালিটি ডিফারেন্সেস। আর এটি প্রাইস গ্যাপটা কেন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে এর একটা কোয়ালিটি ডিফারেন্সিয়ালস আছে, কোয়ালিটি ডিফারেন্স আছে, এই জন্যই নিশ্চয়ই এখানে প্রাইস গ্যাপটি হয়েছে, তাই নয় কি? হ্যাঁ, তাই এই যে প্রাইস গ্যাপটি এই জন্যই হয়েছে কারণ এখানে কোয়ালিটি ডিফারেন্সিয়েশন আছে। আমরা যদি আরেকটু এটাকে একইভাবে দেখি, প্রোডাক্ট লাইন প্রাইসিং ইজ এ সেটস প্রাইস স্টেপস বিটুইন ভেরিয়াস আইটেমস ইন এ প্রোডাক্ট লাইন। এটা বেসড অন, আসলে প্রোডাক্ট লাইন প্রাইসিংটা কিসের উপর ভিত্তি করে আসলে আমরা নির্ধারণ করি? ইট ইজ বেসড অন কস্ট ডিফারেন্সেস বিটুইন প্রোডাক্টস, মানে প্রত্যেকটা প্রোডাক্টের যখন ব্যয়, প্রোডাকশন কস্ট যখন আলাদা আলাদা হবে তখন কিন্তু প্রোডাক্ট লাইন প্রাইসিংটা নির্ধারণ করা হয়ে থাকে। আবার কখন হবে? কাস্টমার ইভ্যালুয়েশন অফ ডিফারেন্ট ফিচার্স, কাস্টমার যখন একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের মধ্যে একটু ডিফারেন্ট ফিচার পেয়ে যাবে, বৈশিষ্ট্য পাবে, কোয়ালিটি পাবে, তখন কিন্তু আমরা কি করতে পারি? প্রোডাক্ট লাইন প্রাইসিংটাকে ইউজ করতে পারি, তাই না? আবার কি বলা হয়েছে, কখন করা হয় এটি? ইট ইজ বেসড অন কম্পিটিটরস প্রাইস, একটা কম্পিটিটর প্রাইস থেকে আরেকটা কম্পিটিটরের প্রাইস থেকে ডিফারেন্সিয়াল করার জন্য আসলে আমরা লাইন প্রাইসিংটা করে থাকি। তাহলে উপরোক্ত যে তিনটা জিনিস আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বাংলা মিডিয়াম সংজ্ঞা দেখেছি, এখানে আমরা উদাহরণ দিয়ে 5টি সেলফোনের উদাহরণ দিয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। একইভাবে আমরা ইংরেজি মিডিয়ামের একটি সংজ্ঞা দিয়েছি, সেখানেও বুঝতে পেরেছো। আর এটি কোন কোন ক্ষেত্রে হয় সেটিও আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। চলো এখন দেখি যে দ্বিতীয় প্রাইসিং সিস্টেম কি ছিল। প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে দ্বিতীয়টি ছিল কি? অপশনাল প্রোডাক্ট প্রাইসিং, তাই নয় কি? প্রাপ্য, তুমি আনমিউট করো এবং বলো ঠিক কি না। দ্বিতীয়টি কি ছিল? অপশনাল প্রাইসিং, তাই না? হ্যাঁ করতেছি, জি প্রাপ্য, স্যার। তুমি কি বুঝতে পারছো অপশনাল আসলে? অপশনাল হ্যাঁ, অপশনাল প্রোডাক্ট প্রাইজিং। রাইট রাইট, থ্যাংক ইউ। আমি যে তোমাদের এই যে প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজির প্রথমটা পড়ালাম, যে তোমার কি পড়াইলাম? লাইন প্রাইসিং, মানে পণ্য জি সারি মূল্য লাইন, নির্ধারণ। এটি কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। কোনো লাইন অসুবিধা হয়েছে? প্রাইজিং, না স্যার সমস্যা নেই। ওকে, ধন্যবাদ তোমাকে, তুমি এখন আনমিউট করে রাখো। দেখো আমরা এখন অপশনাল প্রোডাক্ট প্রাইসিংটা পড়ব। অপশনাল প্রোডাক্ট প্রাইসিং এ এখানে ফিলিপ কটলার, আমরা জানি মার্কেটিং এর গুরু, মার্কেটিং এর জনক ফিলিপ কটলার, তিনি চমৎকার করে একটি সংজ্ঞা দিয়েছেন। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, ইট ইজ দ্য প্রাইসিং অফ অপশনাল অর অ্যাক্সেসরি প্রোডাক্ট অ্যালং উইথ দ্য মেইন প্রোডাক্ট। যার অর্থ হলো এই যে এই জিনিসটা আসলে অপশনাল প্রোডাক্ট, এটা হলো ঐচ্ছিক একটা প্রোডাক্ট যেটা কিনা মেইন প্রোডাক্টের সাথে ইউজ করা হয়, মেইন প্রোডাক্টের সাথে পাওয়া যায়। মেইন প্রোডাক্ট পরিচালনার জন্য বা ইউজ করার জন্য বা কনজিউম করবার জন্য তুমি চাইলে এটি ইউজ করতেও পারো, নাও পারো, ঠিক আছে? এটি আসলে অপশনাল। কিরকম অপশনাল? চলো দেখি আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। দেখো তো এখানে এক্সাম্পল দেওয়া আছে কিছু প্রোডাক্টের, অপশনাল প্রোডাক্টের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ড্রাইভিং করছে, গাড়ির মধ্যে কি আছে? জিপিএস সিস্টেম।
তিনি কি করছেন, জিপিএস সিস্টেম ইউজ করে কোথায় যাবেন, লোকেশন ইন্ডিকেটর দিয়ে তিনি ইন্ডিকেট করে সেই জায়গাতে যাবার চেষ্টা করছেন। আসলে একটা গাড়ির কথা যদি বলি আমরা, গাড়ি চালানোর ক্ষেত্রে এই জিনিসটা কি ম্যান্ডেটরি? অবশ্যই এটি ম্যান্ডেটরি নয়। এটি না থাকলেও কিন্তু গাড়ি চালানো সম্ভব, তাই নয় কি? গাড়ি এমনি এমনি চলবে, কিন্তু এটি রেখেছে অতিরিক্ত জিনিস হিসাবে। এটি আসলে না রাখলেও গাড়ির ফাংশনালিটিতে কোনো অসুবিধা হতো না, এটা একটা অপশনাল জিনিস। এই অপশনাল প্রোডাক্টের জন্য যখন প্রাইস নির্ধারণ করা হয় তখন তাকে অপশনাল প্রাইসিং বলে। একইভাবে তোমরা আরেকটি দ্বিতীয় ছবিতে, দ্বিতীয় স্লাইডের দ্বিতীয় ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে দেখো প্রত্যেকটা সিটের পিছনে কিন্তু ক্যামেরা বা তোমার মনিটর সেট করা আছে, তাই নয় কি? তার মানে সেন্ট্রাল একটা মনিটরে তারা অডিও ভিডিও না দেখে বরং কি করবে, প্রত্যেক সিটের পিছনেই থাকবে, মানে পিছনে এই মনিটরের সামনে যিনি বসে আছেন তিনি পার্সোনালি তিনি তার মতো করে মিউজিক, ভিডিও, অডিও তিনি শুনতে পারবেন। মানে একই জিনিস সেন্ট্রালি সবাই না দেখে যার যেটি ভালো লাগবে তিনি কি করবেন সেটি দেখবেন। তাহলে এটি কি গাড়ির সাথে খুবই প্রযোজ্য জিনিস? আসলে ঠিক সেরকম কিছু না, এটি আসলে অপশনাল। তো এ ধরনের অপশনাল জিনিসের জন্য আমরা যে প্রাইসিংটা নির্ধারণ করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে সেই প্রাইসিং সিস্টেমকে কি বলছি? অপশনাল প্রাইসিং। ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তারপরে আমরা 3 নাম্বারটি দেখেছিলাম। 3 নাম্বার কি দেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং, তাই নয় কি? ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং, যাকে আমরা কি বললাম? আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ। আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ। তো চলো না একটু দেখি আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ বলতে আসলে কি বুঝি। সজীব তুমি বলো, খুব কঠিন করে বুঝছি নাকি তোমরা খুব ইজিলি বুঝতে পারছো সবকিছু? স্যার ইজিলি বুঝতে পারতেছি সবকিছু। নিশ্চয়ই। প্রোডাক্ট লাইন প্রাইসিং কি জিজ্ঞেস করলে পারবে তো, তাই না? হ্যাঁ স্যার। আবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে অপশনাল প্রোডাক্টের একটা উদাহরণ দাও, নিশ্চয়ই পারবে এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে চলো আমরা একটু দেখি ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। তো ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিংটা কি আসলে? এখানে বলা হচ্ছে আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ। ফিলিপ কটলার ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং এর একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন আমাদের মার্কেটিং এর জন্য। ফিলিপ কটলার তিনি বলেছেন, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইস ইজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট দ্যাট মাস্ট বি নিডেড অ্যালং উইথ দ্য মেইন প্রোডাক্ট। তাহলে বলা হচ্ছে যে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিংটা হলো ঠিক এরকম একটা প্রোডাক্ট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা কিনা আমরা যখন মেইন প্রোডাক্টটা ইউজ করব, মেইন প্রোডাক্টের সাথে অবশ্যই ইট মাস্ট বি নিডেড, দেখো কার্সরে দেখতে পাচ্ছ, ইট মাস্ট বি নিডেড অ্যালং উইথ মেইন প্রোডাক্ট, অর্থাৎ মেইন প্রোডাক্ট যে আমরা ইউজ করব তার সাথে অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করতেই হবে। এবং সেই মেইন প্রোডাক্টের সাথে আমরা অবশ্যম্ভাবীভাবে যে প্রোডাক্টটি ইউজ করি তাকে আমরা ক্যাপটিভ প্রোডাক্ট বলছি। আর এই প্রোডাক্টের জন্য আমরা যে মূল্য নির্ধারণ করব তাকে কিন্তু আমরা ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং বলবো। চলো না আমরা একটা উদাহরণের মাধ্যমে তাহলে দেখবার চেষ্টা করি। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ সজীব? চিত্রে কি দেখা যাচ্ছে? এই যে আমার কার্সরে শেভিং ক্রিম, ওই যে ইয়া সেভিং অনেক। লেজার স্যার। হ্যাঁ, এখানে কি শেভিং লেজার দেখা যাচ্ছে। সুমাইয়া আসো, সুমাইয়া শুনতে পাচ্ছ? অন্যরা আনমিউট করো, মিউট করে ফেলো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই, সজীব বলেছে যে এখানে স্যার আমরা কিছু রেজার দেখতে পাচ্ছি। তাহলে দেখো রেজার তো হলো মেইন প্রোডাক্ট, তাই না? রেজার হলো এখানে মেইন প্রোডাক্ট। তো রেজার ধরো, রেজারের সাথে একটা ব্লেড দেয়া আছে, এই ব্লেডটা হয়তো তোমার এক সময় শেষ হয়ে যাবে, তখন অবশ্যম্ভাবী ভাবে কিন্তু আবার তোমাকে কি করতে হবে? রেজার কিন্তু কিনতে হবে, তাই নয় কি সজীব? স্যার শুধু ব্লেড মানে কিনতে হবে ব্লেড স্যার আবার তখন। তোমাকে অবশ্যম্ভাবী ভাবে কিনতে হবে এখানে রেজারের হ্যাঁ সাথে, স্যার। তাই নয় কি? অবশ্যই কিনতে হবে। হ্যাঁ স্যার। তারপরে সাথে যে ব্লেডটি তোমাকে প্রথমত দেওয়া হবে সেটি খুব বেশি দিন যাবে না, নিশ্চয়ই পরবর্তী টাইমে তোমাকে নতুন করে ব্লেড কিনতে হবে। তাহলে এখানে আমরা মেইন প্রোডাক্ট বলতে অবশ্যই রেজারকে বোঝাবো। তো রেজারের সাথে আমাদের ক্যাপটিভ প্রোডাক্ট হলো কি? ব্লেড। ব্লেড হলো কি? ক্যাপটিভ ব্লেড। প্রোডাক্ট। তাহলে এই ব্লেডের জন্য দেখো আমরা যে মূল্যটা নির্ধারণ করব সেটাকে বলা হচ্ছে ক্যাপটিভ প্রোডাক্ট।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখলাম কি যে এখানে আমরা রেজারকে মেইন প্রোডাক্ট বলছি এবং মেইন প্রোডাক্টের সাথে আমরা ব্লেড ইউজ করি। আসলে এখানে ব্লেডকে কি বলবো, আমরা ক্যাপটিভ প্রোডাক্ট বলবো। আর এই প্রোডাক্টের জন্য আমরা যে প্রাইসিং নির্ধারণ করব সেই প্রাইসিং স্টাইলকে আসলে আমরা কি বলবো, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। আচ্ছা, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং এর ক্ষেত্রে আমরা আরো কিছু উদাহরণ যদি দেখি তাহলে দেখবো যে আমাদের প্রিন্টার, অনেক সময় প্রিন্টার আমরা ইউজ করি, প্রিন্টারের সাথে কিন্তু আমাদের কি লাগে, কালি ইউজ করতে হয়। সেটা কালিটা হলো আমাদের ক্যাপটিভ প্রোডাক্ট। এর জন্য যে প্রাইসিং নির্ধারণ করি সেটিকেও কিন্তু আমরা কি বলবো, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং বলবো। আবার একইভাবে আমরা যদি দেখি যে আমরা এই যে আমাদের কি আমাদের এটা ক্যামেরা, ক্যামেরাতে অনেক সময় আমরা ফিল্ম ইউজ করি, অবশ্যম্ভাবীভাবে কিন্তু ফিল্ম ইউজ করতে হয়, তাই না? তো এই ফিল্মের জন্য আমরা যে প্রাইসটা নির্ধারণ করি সেটিকে আমরা ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং বলছি। তবে নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং কি। চলো বন্ধু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা দেখি 4 নাম্বার যে আমাদের প্রাইসিং স্টাইলটা ছিল, স্ট্র্যাটেজি ছিল, সেটি হলো কি বাই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। সেটিকে আমরা কি বলছি, বাই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, যার বাংলা অর্থ উপজাত পণ্য মূল্য। তো সেটি আসলে বোঝার আগে আমরা কিছু ছবি দেখি। দেখো তো তোমরা প্রথম ছবিতে ডান দিকে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি কি নিয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বলবা যে ওয়েস্টেজের গাড়ি, এটা ওয়েস্টেজ নিয়ে যাচ্ছে। দেখো এই ওয়েস্টেজ কিন্তু শুধু ওয়েস্টেজ না, একটা সময়ে গিয়ে কিন্তু এই ওয়েস্টেজ একটা জায়গাতে রাখা হবে, সেখান থেকে আবার পিক করে কিন্তু এটা রিসাইকেল করা হবে। তাহলে ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু কিছু জিনিস তৈরি করা গেল, তাই না? এটাকেই আসলে কিন্তু বলা হচ্ছে উপজাত পণ্য। আর এই উপজাত পণ্যের যে মূল্য নির্ধারণ করা হয় সেটিকে আসলে আমরা কি বলবো, বাই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। কথা বুঝতে পেরেছো? একইভাবে বামের দিকে যদি আমরা দেখি, এটা এখানে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রিতে কিছু ইন্ডাস্ট্রিয়াল বজ্র থাকে না? হ্যাঁ, অবশ্যই কিছু ইন্ডাস্ট্রিয়াল বজ্র থাকে, সেগুলোকেও কিন্তু রিসাইকেল করে আবার প্রফিটেবল একটা আইটেম তৈরি করা যায়। এ ধরনের প্রোডাক্টকে বাই প্রোডাক্ট বলবে। আর এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রাইসিং স্ট্র্যাটেজি সেটাকে আমরা বাই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি বলবো। তো এখানে আমরা দেখি আরেকটু দেখছি যে এখানে কিছু এই যে ভাঙা যন্ত্রপাতি আছে, এখানে ল্যাপটপ হতে পারে, কম্পিউটার অ্যাক্সেসরিজ হতে পারে, বিভিন্ন যন্ত্রপাতি একসাথে রাখা হয়েছে। এগুলো থেকেও কিন্তু প্রফিটেবল একটা সিস্টেম জেনারেট করা যায়। এগুলো থেকেও কি করা যায়, এগুলোকে আসলে ওই যে কম্পিউটারের বাই প্রোডাক্ট বলা হচ্ছে, ওয়েস্টেজ। দেখো এই যে পাশে কিছু বোতল টোতল আছে, এগুলোকে কি করছে, ভেঙে চুরমার করা হচ্ছে, এগুলোকে কি করা হবে, আবার রিসাইকেল করা হবে। দেখো আসলে এই বোতলে কি ছিল, কোনো পানীয় ছিল যেটি আমরা খেয়ে নিঃশেষ করেছি, এটাকে ফেলে দেওয়া হয়েছে, আবার সেই বোতলকে ফেলে দিয়ে আবার সেটাকে কুড়িয়ে রিসাইকেল করে আবার সেটিকে প্রফিটেবল একটা আইটেম তৈরি করা হচ্ছে। আসলে এই ধরনের প্রোডাক্টকে কি বলবো, বাই প্রোডাক্ট বলবো। আর বাই প্রোডাক্টের প্রাইসিংকে আমরা কি বলবো, বাই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি বা উপজাত পণ্য মূল্য, যেটা কিনা আমরা এই সংজ্ঞা থেকে এখন ইজিলি বুঝতে পারবো। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে বাই প্রোডাক্ট প্রাইসিং রেফার্স টু প্রোডাক্ট। বাই প্রোডাক্ট প্রাইসিং বলতে এমন কোনো প্রোডাক্টকে বলছে উইথ লিটল অর নো ভ্যালু, যার কিনা খুব কম ভ্যালু আছে কিংবা কোনো মূল্যই নাই। আমরা বোতল ফেলেই তো দিই অনেক সময়, তাই না? সেই কথাই বলা হচ্ছে। আর এটা কি করে, প্রোডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য মেইন প্রোডাক্ট, এবং মেইন প্রোডাক্টের ফলশ্রুতিতে এটি তৈরি করা হয়। এখন মেইন প্রোডাক্ট পানিও খেয়ে ফেলে দিয়েছি, এখন বোতল থেকে আবার নতুন করে কোনো কিছু তৈরি হচ্ছে। তাহলে এটা কেন করা হয়, প্রোডিউসার উইল সিক লিটল অর নো প্রফিট আদার দেন কস্ট টু কাভার স্টোরেজ এন্ড ডেলিভারি। তাহলে প্রোডিউসাররা এটা কেন করে, এই বাই প্রোডাক্টটা কেন তৈরি করে, যে এতে করে তাদের কিছু কস্ট কাভার হবে, যে ব্যয় হয়েছে সেটি কাভার হবে, স্টোরেজ ভাড়া দিতে পারবে, কিংবা ডেলিভারি যে ব্যয় হয় সেটি তারা নির্বাহ করতে পারবে। এই জন্যই আসলে কিনা বাই প্রোডাক্টটা আমরা কি করি, তৈরি করি এবং এটি বিক্রি করি। তাহলে সর্বশেষ যে স্ট্র্যাটেজি আমাদের আজকের আমরা দেখব, আমরা পাঁচটির মধ্যে চারটি অলরেডি দেখে ফেলেছি, সর্বশেষ যেটি সেটি ৫ম নাম্বার, প্রোডাক্ট বান্ডিল প্রাইসিং। বান্ডিল মানেই কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে একটা কনসেপ্ট অলরেডি চলে গেছে যে এটা একটা বান্ডিল হবে। একটা বান্ডিলে নিশ্চয়ই একটা প্রোডাক্ট থাকে না। দেখো প্রোডাক্ট বান্ডিলের মধ্যে এখানে আমরা ছবিতে কারশো দেখছি, এখানে দেখো ম্যাকডোনাল্ডস এর যদি পণ্যটা হয় সেখানে কিছু আছে বার্গার আছে, কিছু আমাদের ক্রিস্পি টাইপের কিছু আছে, আবার কিছু পানীয় আছে, সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ। তোমরা বলো না প্যাকেজ অফার,
প্যাকেজ অফার করে যদি কোনো প্রোডাক্টের প্রাইসিং নির্ধারণ করা হয়, একসাথে অনেকগুলো পণ্যকে একত্র করে বিক্রি করা আর একটা একটা করে বিক্রি করা, তাহলে দুটার প্রাইসিং আলাদা হবে না? অবশ্যই আলাদা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে একটা করে সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করার একরকম প্রাইসিং, অনেকগুলো বান্ডিল আকারে বিক্রি করার প্রাইসিং আরেক রকম। ঠিক একইভাবে ডেফিনেশনে ঠিক এরকমই বলা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাল্টিপল প্রোডাক্ট সোল্ড টুগেদার ফর ওয়ান প্রাইস। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে একসাথে অনেকগুলো পণ্য বিক্রি করা হবে একটি মাত্র প্রাইসে। ধরো আলাদা করে যদি পানীয়র দাম $2 হতো, ক্রিসপি টাইপের আইটেমের দাম যদি $1, তাহলে 2 আর 1 3, আর বার্গারের দাম যদি $3, তাহলে টোটাল কি $6 হলো। তুমি যদি একসাথে এটাকে কিনো তাহলে $5 তোমার কাছে বিক্রি করা হলো। তাহলে এটাকে বলা হচ্ছে, এই ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজিকে কি বলা হবে? প্রোডাক্ট বান্ডেল বান্ডেল। প্রাইসিং স্ট্র্যাটেজি। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করি। তাহলে চলো দেখি আবার আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই যে দেখো, বান্ডিল প্রাইসিং বলতে এখানে ঠিক সেরকমকে বোঝানো হচ্ছে, দা অর্গানাইজেশন বান্ডিলস আ গ্রুপ অফ প্রোডাক্ট, মানে অর্গানাইজেশন বান্ডিল করে ফেলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাট এ রিডিউসড প্রাইস, মানে কম প্রাইসে বিক্রি করে। কমন মেথডস আর বাই ওয়ান এন্ড গেট ওয়ান ফ্রি প্রমোশন। অনেক সময় বলে না, কমন একটা মেথড বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা কেনো আরেকটা ফ্রি। এগুলোকেই আসলে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বান্ডেল প্রাইসিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি আজকের এই লেকচারটাকে একটু সামারি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কয়টা আমরা প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি পেয়েছি? সজীব, আমরা কয়টা পেয়েছিলাম প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি? 5টি স্যার। হ্যাঁ, আমরা প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি 5টি পেয়েছি, সেগুলোই এখানে লেখা আছে। প্রথমে পেয়েছিলাম প্রোডাক্ট লাইন প্রাইসিং, তারপরে অপশনাল প্রাইসিং। লাইন প্রাইসিং কে পণ্য সারি মূল্য নির্ধারণ বলছি, অপশনাল কে ঐচ্ছিক বলছি, ক্যাপটিভ কে আমরা কি বলছি? আবদ্ধ। বাই প্রোডাক্ট কে উপজাত বলছি, আর বান্ডেল প্রাইস মানে তো বান্ডেল প্রাইস, তাই না? এই যে তোমাদের কি নিশ্চয়ই এই স্লাইডটি মনে আছে, প্রত্যেকটি আলাদা করে তার বাংলা অর্থ এখানে দেওয়া আছে। আমরা তাহলে আজকে এই জিনিসগুলো দেখলাম। তো এখন এই যাত্রায় তো আমরা যে বিষয়টি দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো যে এই চ্যাপ্টার আমাদের অলরেডি চ্যাপ্টার 2 শেষ হয়ে গেল, এবং চ্যাপ্টার 2 এ বিগত সালে যে ধরনের প্রশ্ন এসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায়, সেগুলো এখানে সন্নিবেশিত করা আছে, কিংবা আরো আগামীতে যে সকল প্রশ্ন আসতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে, ঠিক সেই ধরনের প্রশ্ন এখানে সন্নিবেশিত করা আছে। চলো আমরা গিয়ে একটু দেখি সেই প্রশ্নগুলো আসলে কি। দেখো তো এখানে প্রথমটা কি, পণ্য মিশ্রণ কি? প্রাপ্য, তুমি কি এখন বলতে পারবে পণ্য মিশ্রণ কি? নিশ্চয়ই বলতে পারবে। আমরা প্রথমেই কিন্তু পণ্য মিশ্রণ শিখেছিলাম, তাই না? কি একসাথে অনেকগুলো পণ্য, ওই যে স্লাইডের কথা নিশ্চয়ই মনে পড়ে। হ্যাঁ, হ্যাঁ মনে হ্যাঁ, পড়ে। তারপরে একসঙ্গে কি একটা অনেকগুলো প্রশ্ন পণ্য। আছে, এটা ক বিভাগের পণ্য প্রশ্ন সারি আসতে মূল্য। পারে। হ্যাঁ হ্যাঁ, পণ্য পণ্য সারি মূল্য। সারি মূল্য নির্ধারণ বলতে কি বোঝো, এটিও আমরা পড়েছি। ঐচ্ছিক মূল্য নির্ধারণ বলতে কি বোঝো, এটাও আমরা পড়েছি। দ্যাট মিন্স অপশনাল প্রোডাক্ট ক্যাপটিভ। প্রাইসিং স্ট্র্যাটেজি। আবদ্ধটা কি? ক্যাপটিভ। ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং, ঠিক বলেছো। তারপরে উপজাত মূল্য নির্ধারণ কোনটা? বাই প্রোডাক্ট, তাই না? তার বাই বান্ডিল প্রোডাক্ট, মূল্য বাই নির্ধারণ তো আমরা বান্ডিল নিশ্চয়ই সবগুলোই এতক্ষণে আমরা সবই পড়েছি। তোমরা পরীক্ষায় আসলে আশা করি উত্তর দিতে পারবে। আমরা জানি ক বিভাগের পরে খ এবং গ বিভাগ নামে একটি বিভাগ আছে। খ এবং গ বিভাগের জন্য, দুটি বিভাগের জন্যই এখান থেকে এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আসার মতো একটি প্রশ্ন। সেই প্রশ্নটি হলো পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণের কৌশল সমূহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এতক্ষণে জেনেছি যে পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণের কৌশল কয়টি? 5টি। একটি কি? এই যে আমরা যদি এই স্লাইডে যাই, প্রোডাক্ট লাইন প্রাইসিং অর্থাৎ পণ্য সারি মূল্য নির্ধারণ, অপশনাল প্রোডাক্ট প্রাইসিং ঐচ্ছিক পণ্য মূল্য নির্ধারণ, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং আবদ্ধ, বাই প্রোডাক্ট উপজাত, আর প্রোডাক্ট বান্ডিল প্রাইসিং স্ট্র্যাটেজি। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। নিশ্চয়ই আশা করি তোমরা উপলব্ধিতে নিয়ে এসছো, তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? প্রাপ্য, সজীব, আরো অন্য যারা আছো, তোমরা কি বুঝতে জি পেরেছো? স্যার। কারো কোথাও কোনো সমস্যা জি আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। পারছি খুব স্যার, ভালোভাবে পারছি। বোঝা গেছে সব না ধরনের স্যার, প্রশ্ন? সমস্যা নাই। এটা সুন্দরভাবে বুঝাইছেন স্যার, হ্যাঁ সমস্যা স্যার। নেই।
হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ, কারণ তোমরা সবাই অনেক মনোযোগ সহকারে শুনেছো, এই জন্যই আসলে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এই জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই লেকচারে তোমরা চমৎকার ভাবে অংশগ্রহণ করেছো, সেই জন্য এই জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে। এখানে আসলে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, ibrahimhosen76@gmail.com। আমি আবারও বলছি, ibrahimhosen76@gmail.com। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জি দেশের স্যার, যে কোনো কলেজ আপনিও থেকে, ভালো থাকবেন। যে কলেজ থেকেই তোমরা আজকের এই লেকচারটি তোমরা উপভোগ করেছো, কোথাও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা থেকে থাকে, তোমাদের